बिस्मिल्लाह रहमान रहीम। अस्सलामु आलैकुम, आदाब। আজকে আমি কথা বলবো ডক্টর ইউনূস সাহেবের চমকপ্রদ লন্ডন সফর নিয়ে। তার পূর্বে একটি কথা বলতে চাই, তা হচ্ছে আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমাদের সাবেক মহামান্য রাষ্ট্রপতি সর্বজন শ্রদ্ধেয় জনাব আব্দুল হামিদ চিকিৎসা শেষে গত রাতে ঢাকায় ফিরেছেন। হামিদ সাহেব গত মাসে যখন ব্যাংকক গিয়েছে, তখন তার এই ব্যাংকক নিয়ে যাওয়া নিয়ে কত রকমের অপমানজনক, লজ্জাজনক, নোংরা ভাষা ব্যবহার করা হয়েছে উভয় পক্ষ থেকে, প্রশাসন, রাজনৈতিক এবং মিডিয়া। সমস্বরে সবাই বলেছে হামিদ সাহেব পালিয়ে গিয়েছে, হামিদ সাহেবকে পালিয়ে যেতে সহযোগিতা করা হয়েছে। এটা নিয়ে বহুত তুল কালাম হয়েছে, আপনারা সবই জানেন। তো আমার ভিডিওতেও আমি এটা নিয়ে প্রতিবাদ করেছি এবং নিশ্চিত করেছিলাম যে আমি তাকে যতটুকু চিনি, জানি, আল্লাহ যদি ওনাকে বাঁচিয়ে রাখেন উনি ফিরে আসবেন। এবং ওনার ছেলে বিবৃতি দিয়ে বলেছিল নেহায়েতি অসুস্থতার কারণে, চিকিৎসার কারণে উনি যাচ্ছেন, চিকিৎসা শেষ হলে উনি আবার ফিরে আসবেন। এবং যারা ওনার সাথে গিয়েছিল, ওনার শ্যালক এবং ওনার ছেলে, তারাও ফিরে এসেছে। কিন্তু যে অসভ্য লোকজন, যে ইতর লোকজন এবং এই অবৈধ সরকারের এবং বিএনপি, জামাত, মিডিয়া এবং বিভিন্ন ক্যানভাসাররা সোশ্যাল মিডিয়ায় যে অপমানজনক শব্দ ব্যবহার করেছে হামিদ সাহেবকে নিয়ে, হামিদ সাহেবের ফিরে আসায় তাদের প্রত্যেকের দুই গালে জুতার বাড়ি দিয়েছে। তাদের কোনো লজ্জা নাই। আবার তাদের কেউ কেউ এখন আবার বলে যে হামিদ সাহেব সাহসিকতার পরিচয় দিয়েছে। যাই হোক, আব্দুল হামিদ বাংলাদেশের রাজনীতিতে এক উজ্জ্বল নক্ষত্র। 1970 সালে সবচাইতে কম বয়সী, মাত্র 27 বছর বয়সে এমএনএ পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচনে বঙ্গবন্ধু তাকে মনোনয়ন দিয়েছিল। বিপুল ভোটে তিনি বিজয়ী হয়েছিলেন। ছাত্রলীগ করেছেন, ছাত্রলীগের ভিপি ছিলেন, ছাত্রলীগের সভাপতি ছিলেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবন। ডেপুটি স্পিকার ছিলেন, স্পিকার ছিলেন। হঠাৎ করে আব্দুল হামিদ বাংলাদেশের রাজনীতিতে আবিষ্কার হয় নাই।
তার নিজের যোগ্যতায় তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হয়েছেন এবং 2 বারের রাষ্ট্রপতি ছিলেন, সম্পূর্ণ তার নিজের যোগ্যতায়। তার বিশ্বস্ততা, তার মেধা, তার সাহস আপনারা দেখেছেন। 1/11 সেই সময় হামিদ সাহেবের ভূমিকা। আজকে যদি উনি সিরিয়াস অসুস্থ না হতো, আজকের এই দিনেও উনি কঠিন ভূমিকা পালন করার জন্য মানসিক প্রস্তুতি ওনার ছিল, কিন্তু শারীরিকভাবে উনি একেবারেই অসুস্থ এবং উপযুক্ত না। যাই হোক, রাষ্ট্রপতি আব্দুল হামিদের সুস্বাস্থ্য কামনা করি, দীর্ঘায়ু কামনা করি, এবং তিনি শুধু নিজের মুখ উজ্জ্বল করেন নাই, তিনি বাংলাদেশ আওয়ামী লীগ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের সপক্ষে সকল শক্তির মুখ তিনি উজ্জ্বল করেছেন ফিরে এসে, এবং প্রতিটা নিন্দুকের মুখে থুতু দিয়েছেন। আপনারা জানেন আজকে ডক্টর ইউনূস লন্ডন গিয়েছেন কিছুক্ষণ আগে। লন্ডনের এই সফরটা তার জন্যে অত্যন্ত জটিল, ঘটনাবহুল এবং বিব্রতকর হতে যাচ্ছে। ইতিমধ্যেই এই সফর নিয়ে ব্যাপক হাস্যরস ও নেতিবাচক আলোচনার সৃষ্টি হয়েছে। প্রথমত, এই সফরের ওনার মূল উদ্দেশ্য হচ্ছে কিংস ফাউন্ডেশনের নতুন একটি পুরস্কার গত বছর থেকে যেটা চালু করেছে, সেই পুরস্কারের নাকি ওনাকে মনোনীত করা হয়েছে। কিন্তু কোন ক্যাটাগরিতে, কেন, কি কারণে একটি এনজিও, যুবরাজ চার্লস প্রতিষ্ঠিত 1990 সালে একটা এনজিও, দাতব্য প্রতিষ্ঠান, অথচ উনি ওনার যে সমস্ত কেরানিরা আছে তারা খুব করে প্রচার করতেছে বিশ্ববিখ্যাত অত্যন্ত মর্যাদাপূর্ণ পুরস্কার। এটা ব্রিটিশ সরকারের দ্বারা অনুমোদিত এবং ব্রিটিশ রাজ পরিবার দ্বারা, রাজার, এখন তো রাজা দ্বারা প্রাতিষ্ঠানিকভাবে কোনো অনুমোদিত পুরস্কার না। এটা একান্তই প্রিন্স চার্লস যে 90 সালে দি কিংস ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন, সেইটারই চার্লস বিভিন্ন সংগঠনকে, ব্যক্তিকে পুরস্কৃত করার জন্য উনি ওনার ব্যক্তিগত উদ্যোগে, ওনার প্রচারণার জন্যে এই পুরস্কারটা উনি দেয়া শুরু করেছেন গত বছর থেকে। তো এবছরে বলা হচ্ছে যে ডক্টর ইউনূসকেও মনোনীত করেছে, কিন্তু দি কিংস ফাউন্ডেশনের যেই মনোনীতদের তালিকা, এবারে পুরস্কার প্রাপ্ত হবেন যারা, তাদের যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে ডক্টর ইউনূসের নাম নেই। এবং কোন ক্যাটাগরিতে, আরো কোনো ক্যাটাগরি আছে কিনা, আরো কোনো অতিথি আছে কিনা, বা আরো কোনো পুরস্কার পাবে এবং মনোনীত ব্যক্তি আছে কিনা, তারও কোনো তথ্য
কোথাও কেউ প্রকাশ করেনি, মিডিয়াও না, কিংস ফাউন্ডেশনের পক্ষ থেকেও না। এখন রহস্যজনক বিষয় হলো এটা কেন প্রচার করা হয়নি বা প্রকাশ করা হয়নি তার নাম, সেটা কোনো তথ্য আমি বহু চেষ্টা করেছি কিন্তু বের করতে পারি। বাট যতটুকু আমি জেনেছি এরকম হয়তো হতে পারে যে উপস্থিত থাকার অবস্থায় বিশেষ একটা সম্মাননা পুরস্কার থাকে না, যে আমরা দেখেছি যে বিভিন্ন অনুষ্ঠানে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা যারা প্রতিযোগী তাদেরকে পুরস্কার দেওয়ার পরে উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের মধ্য থেকে কিছু সম্মাননা পুরস্কার দেওয়া হয়। হয়তোবা এই ধরনের কোনো সম্মাননা পুরস্কার পেলেও পেতে পারে উপস্থিত হিসাবে। আর প্রিন্স চার্লস যখন ছিল, উনি তো রাজা এখন তৃতীয়, প্রিন্স থাকা অবস্থায় উনি যার কাছ থেকে টাকা দিত, কোনো বাস বিচার করতো না টাকাটা কি সাদা না কালো, যে দিচ্ছে সে কি ভালো মানুষ না বিতর্কিত মানুষ, সে কি চোর না ডাকাত নাকি সাধু, এইসব ছিল। এটা নিয়ে অনেক লেখালেখি হয়েছে, প্রিন্স চার্লস অনেক বিব্রত হয়েছে। এমনকি আমাদের দেশের বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানের ছেলেও এই কিংস ফাউন্ডেশনে ডোনেশন দিয়েছে। সো এখন ভবিষ্যতে আমরা জানতে পারবো যে কি পুরস্কার, কি কারণে ইউনূস এখানে কত টাকা দিয়েছে, সেগুলি সবই আস্তে আস্তে বের হবে। দেখেন, আপনাদের মনে আছে আজারবাইজানের রাজধানী বাকুতে এই গত বছরে একটা পুরস্কার নিছে, একটা গাছ, ট্রি, এনভায়রনমেন্টাল ট্রি। ইউনূস সেন্টার থেকে সেখানে বিবৃতি দেওয়া হয়েছে ওদের পেজে, ইউনেস্কো থেকে এই পুরস্কার দেওয়া হয়েছে। কিন্তু পরবর্তীতে ফ্রান্স থেকে ইউনেস্কো থেকে বলা হয়েছে আমরা এই ধরনের কোনো পুরস্কার দিই নেই। সো এদের তো কোনো লাজ লজ্জা নাই, এদের মিথ্যাচারের কোনো লাগাম নাই, আগামাথা নাই, যা খুশি বলে দিল। পরবর্তীতে চোর যে ধরা পড়লো, এদের যে একটা লাজ শরম থাকবে তার ধারে কাছে এই পর্যন্ত বহু মিথ্যাচার করেছে, ধরা পড়েছে, প্রমাণিত হয়েছে, কিন্তু এদের কোনো লাজ লজ্জা নাই। এরা অনবরত মিথ্যাচার চালিয়ে যাচ্ছে। সো দ্য কিংস ফাউন্ডেশনের এই এনজিওর থেকে যেই তথাকথিত পুরস্কার পাওয়ার কথা, দেখি 12 তারিখে তো পুরস্কার পাবে, সেখান থেকে তখন কি ঘোষণা দেয়, কিভাবে কি কিসের থেকে কি হয়, তখন এটা ক্লিয়ারলি জানা যাবে। এই প্রোগ্রামে একটা নাগরিক সম্বর্ধনা দেওয়ার কথা ছিল 12 তারিখ, ইতিমধ্যে সেটা বাতিল করা হয়েছে। বলা হচ্ছে যে নিরাপত্তার কারণে সেটা বাতিল করা হয়েছে। লন্ডনে অবশ্যই উনি দেশে তো মানুষকে মববাজি করে ক্ষমতার জোরে মানুষকে মুখ চেপে রেখেছে, কিন্তু লন্ডনে তো সেটা সম্ভব হবে না। লন্ডনে তার বিস্ফোরণ ঘটবে। সেই ভয়ে নাগরিক সম্বর্ধনা বাতিল করা হয়েছে। আর আপনারা তো জানেনই
ব্রিটিশ পার্লামেন্টের এমপি টিউলিপ সিদ্দিক তাকে হাউস অব কমন্সে ইনভাইট করেছে লাঞ্চের জন্যে। যদি সময় না পায় তাহলে যেন চায়ের দাওয়াত দিয়েছে, যে চা খাওয়ার জন্য আসুক, তার সাথে বসে যে সমস্ত বিতর্কিত ইস্যুতে তাকে অসম্মানিত করার জন্য, তার ক্যারিয়ারে কালিমা লিপ্ত করার জন্য যে ষড়যন্ত্র হচ্ছে, তার দুদক, তার বাংলাদেশ ব্যাংক, যে সমস্ত এরা যে সমস্ত ষড়যন্ত্র করছে সেগুলো নিয়ে কথা বলার জন্য। এখন পর্যন্ত, আজকে যে গেল, এখন পর্যন্ত ইউনুস সেন্টার থেকে কেউ স্বীকার করেনি যে ওই চিঠি পেয়েছে। অথচ 4 তারিখে 2টা চিঠি আসছে বিদেশ থেকে, একটা লন্ডন থেকে, একটা দিল্লি থেকে। দিল্লি থেকে আসছে ঈদের শুভেচ্ছা দিয়ে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী, আর লন্ডন থেকে আসছে এমপি টিউলিপ সিদ্দিকী তার সাথে বসার জন্য, বৈঠকের জন্য। 4 তারিখের একটা চিঠির উত্তরও দিয়েছে। উত্তর মানে নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়ে আরেকটা চিঠি দিয়েছে, উত্তর দিয়েছে। কিন্তু এই চিঠির ব্যাপারে, টিউলিপ সিদ্দিকীর চিঠির ব্যাপারে তারা সর্বশেষ সময় আজকে সন্ধ্যা পর্যন্ত অস্বীকার করেছে। এটার জন্য তাকে লন্ডনের সাংবাদিকদের কাছে জবাবদিহি করতে হবে। বাংলাদেশের সাংবাদিকরা মুখ চেয়ে কথা বলে না, আর বাংলাদেশের সাংবাদিকের সাথে কথাও বলে না, কিন্তু লন্ডনে তাকে এটার জন্য ফেস করতে হবে। তো এবারের ইউনুস সাহেবের এই লন্ডন সফর হবে 11তম সফর। প্রতি মাসে একবার করে গেছে। এই মাস শুরু হয়েছে, 11তম মাস শুরু হয়েছে। 11তম মাসের শুরুতেই সে 8ই আগস্ট ক্ষমতা দখল করেছে, আর আজকে 9 তারিখ। তার মানে 10 মাস পিছনে গেছে। 10 মাসে 10টা বিদেশ সফর করেছে। বাংলাদেশের জন্য অর্জন হলো একটা বড় ঘোড়ার ডিম। আর এই যে 11তম মাসের শুরুর দিনেই উনি আবার বিদেশ সফরে গিয়েছে। বাংলাদেশের কোটি কোটি ডলার বর্ষ করে নিজের 3-0 তত্ত্ব, ভুয়া 3-0 তত্ত্ব প্রচার করে বাংলাদেশের মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি আশা শুধু করি না, আমি বিশ্বাস করি এটাই হবে ইউনুসের জবল দখলকৃত ক্ষমতার সর্বশেষ বিদেশ সফর। শুধু লন্ডনে নতুন নতুন ঘটনার জন্ম হবে আগামী 4 দিন, তাই নয়, এর পরের পর্ব হবে আরো অনেক ঘটনাবহুল এবং to some extent dangerous, especially for him. আশা করি এরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ এবং বাংলাদেশের 18 কোটি মানুষ এই ভণ্ড প্রতারকদের হাত থেকে রক্ষা পাবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।